আরে বেশ কিছু গাছ এবং পাথর, কৃত্রিম এইসব কিছুতে অন্যরকম শান্তি খুঁজে পায় রুমু। হাতে থাকা কফির কাপটা আচমকা টেনে নিল উজ্জ্বল। সেই কাপটায় চুমুক বসিয়ে তৃপ্তির শব্দ তুলল। ডার্লিং, একা বসে কেন? আমি আমার ডার্লিংকে পাহারা দিচ্ছি, এখানে মেয়েদের উৎপাত একটু বেশি তো তাই। গুড। কিছু খাবে? ভাল লাগছে না। কেন? বাড়ি যাব, এখানে এসেই আটকে গেলাম। সকালে রোদ দেখে যা খুশি হয়ে এলাম, এখানে এসেই নামলো বৃষ্টি। নেমেছো তো নেমেছি, থামার নাম নেই। দুপুর হয়ে এসেছে, এখান থেকে গেই যেও। আচ্ছা দেখি তুমি। রুমু কথা শেষ করার আগে উজ্জ্বলের কাছে এসে দাঁড়ায় একটি মেয়ে। তার হাস্যোজ্জ্বল চাহনি উজ্জ্বলকে কিছুটা বিব্রত করে। মেয়েটা কি তাকে চেনে? কই, সে তো চেনে না। অবশ্য তার গান অনলাইনে শুনে অনেকেই তার সাথে রেস্টুরেন্টে আসে দেখা করতে। আজকাল পথে ঘাটে দেখলেও উজ্জ্বলকে তার শুভাকাঙ্ক্ষীরা চিনে ফেলে। জি ধন্যবাদ আপু। জি, সবই আপনাদের সাপোর্ট। মেয়েটা কৌতূহল চোখে রুমুর পানে তাকালো। জি, আমার ওয়াইফ রুমু। ধন্যবাদ। মেয়েটা আরও কিছু কথা বলে নির্দিষ্ট সিটে গিয়ে বসল। বৃষ্টি থেমেছে। রুমু দ্রুত বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। উজ্জ্বল বলেছিল এগিয়ে দেবে, তবে রুমু বলল কাজ আছে, কাজেই থাকুক। রেস্টুরেন্টের বাইরে রোডটা প্রধান সড়ক, বাস সিএনজির ছড়াছড়ি। রিক্সার জন্য 10 মিনিট দাঁড়িয়ে থেকেও রিক্সা পেল না। সে যাও একটা পেল, 20 টাকার ভাড়া চেয়ে বসল 50 টাকা। ঝিরঝির বৃষ্টি আবার শুরু হয়েছে। বাধ্য হয়ে যখনই রেস্টুরেন্টে ফিরবে তখনই তাকে ডেকে উঠল কেউ। চকিতে নজর ঘোরালো সে। চেক শার্টে দাঁড়িয়ে থাকা ছেলেটি তার অত্যন্ত পরিচিত। হাই স্কুলে তাদের বেশ ভালো বন্ধুত্ব ছিল, কিন্তু কলেজে উঠতে শুভ চলে যায় অন্য শহরে। আরে শুভ, তুই এখানে কোথায় এসছিস? ভালো করেছিস, তোকে দেখে ভীষণ খুশি হয়েছি। হ্যাঁ, বাড়ি ফিরবো। না আমি রিক্সায় যাব। শুভ চট করে ধরে ফেলল রুমুর হাত এবং টেনে এনে বাইকে বসাতে উন্মুখ হলো। শুভ কি তার কাজে সফল হলো? মোটেই না। তার আগেই রুমুর হাত টেনে ছিনিয়ে আনলো উজ্জ্বল। হঠাৎ টাল সামলাতে না পেরে রুমু ছিটকে পড়ল রাস্তার ধারের কাদা পানিতে। আকস্মিক ঘটনায় রুমু শুভ দুজনেই অপ্রস্তুত, বাক্যহারা। শুভ উজ্জ্বলের মুখ পানে তাকাতেই ভয় পেল সে। চেনে উজ্জ্বল ভাইকে, স্কুল লাইফে তাকে কতবার যে শাসিয়েছে, যেন রুমুর সাথে বন্ধুত্ব ছিন্ন করে। রুমুকে পাগলের মতো ভালোবাসে সে। উজ্জ্বল সে কথা জানত, শুভ জানত, কিন্তু এত বছর পর এসেও যে উজ্জ্বলের থাপায় পড়বে কে জানত। রুমু যে পড়ে গেল উজ্জ্বলের সেদিকে হুঁশ নেই। সে তাকিয়ে আছে শুভর দিকে। শুভ এগিয়ে এসে পুনরায় রুমুকে তুলতে নিলে তার আগেই উজ্জ্বল রুমুকে পাজা খোলা তুলে নিল। এখানে এসেছিস কেন? এমনি এসেছিস, এমনি চলে যাবে, গো। বেশ ধমক দিয়েই বলল উজ্জ্বল। শুভ আর দাঁড়ানোর সাহস করেনি, দ্রুত বাইক স্টার্ট দিয়ে চলে গেল। অপরদিকে রুমু দাঁত মুখ খিচে তাকালো উজ্জ্বলের পানে। এটা আপনি কি করলেন? চুপ। এবারে ধমকটা বেশ জোরেই দিল উজ্জ্বল। রুমু কথা বলার সাহস করে না। রুমুকে নামিয়ে বাইক আনলো এবং রুমুকে বসতে নির্দেশ দিল। বাড়ি ফিরে উজ্জ্বলের রাগ দেখে কে। সারা ঘর জুড়ে পায়চারি করছে, ঠান্ডার মাঝে খালি গায়েও সে ঘামাচ্ছে। রুমু মাত্রই গোসল সেরে এসেছে। উজ্জ্বলের রাগান্বিত ভাবটা সে বড্ড ভয় পায়। উজ্জ্বল এখনো রেগে আছেন? শুভ তোর হাত ধরেছে কেন? ধরে ফেলেছে ভুলে, আমি কিছু বলার। চুপ কর, এসব আমার ভালো লাগে না, তুই জানিস না? জানি। তাহলে রেগে যাচ্ছেন কেন? আশ্চর্য, আমি রাখবো না। না মানে। আচমকা রুমুর হাত শক্ত করে চেপে ধরল উজ্জ্বল। দাঁতে দাঁত চেপে বলে, এসব আমার একদম পছন্দ না রুমু। আমি কিন্তু একবার খারাপ হলে আমাকে ভালো রূপে পাবি না। টনটনে ব্যথায় চোখে পানি চলে এলো।
সেই সাথে উজ্জ্বলের ধমকে মনটা কেমন মরে যাচ্ছে। ঝাপসা চোখে মুহূর্তে 2-3 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়তে পাল্টা ধমক দিল। তখনই বাইরে থেকে ডেকে উঠলেন নার্গিস। মায়ের ডাকে হাত ছেড়ে দরজা খুলল উজ্জ্বল। নার্গিস এসেছেন রুমুর কাছে, তাই বিনা বাক্যে রুমে ঢুকতে দেখতে পেল রুমুর কান্না মাখা চাহনি। রুমু অবশ্য ইচ্ছে করেই চোখ মোছেনি, সে চায় উজ্জ্বল নার্গিসের কাছে যেন বকা খায়। কিরে রুমু, কাঁদছিস কেন? আপনার ছেলেকেই জিজ্ঞেস করেন। নার্গিস ভ্রুকুচকে বলেন, রুমু কাঁদছে কেন? রাস্তার পাশে কই মাছ উঠতে দেখেছে, ধরতে পারেনি বলে কাঁদছে। দেখেছো মা, কি বোকা মেয়ে, একটা মাছের জন্য কেউ কাঁদে? উজ্জ্বলের কথায় ভড়কে গেল রুমু। কি হয়েছে আর কি বলছে? নার্গিস মুখ থেকে রাগের মেঘটা কেটে গেল। তিনি হাসি মুখে বলেন, আরে ফ্রিজেই তো কই মাছ আছে, কই মাছ খাবি? দাঁড়া, আমি ভেজে দিচ্ছি তোকে। নার্গিস চলে গেলেন। রুমু রেগে মেগে তাকালো উজ্জ্বলের পানে। আপনাকে বিয়ে না করে অন্তত শয়তানের সাথে প্রেম করা অনেক ভালো ছিল। আশ্চর্য, যমজ ভাই বোন প্রেম করে কেমনে? কি? বাচ্চা নাও না কেন? স্বামীরে বশ করার মূল মন্ত্র হইল বাচ্চা কাচ্চা। বিয়ের এত বছর বুঝো নাই? পান চিবোতে চিবোতে কথাটি বলল প্রতিবেশী একজন বৃদ্ধা। তিনি এসেছেন, বসেছেন, টুকটাক আলাপচারিতা করেছেন। ইদানিং এই বাড়িতে যে ঝামেলা লেগেই আছে, এসব ব্যাপারে খোঁজ নিতে এসেছেন। উক্ত কথাটি বলেই তিনি ঘোমটা টেনে চলে গেলেন। আনিকা ফ্যাল ফ্যাল চোখে তাকিয়ে আছে বৃদ্ধার পানে। রাবেয়া হতাশার শ্বাস ছাড়লেন। আনিকাকে দোষারোপ করে বলেন, বিয়ের এত বছর হলো বাচ্চা নিলা না কেন? বাচ্চা ছাড়া কি পুরুষ মানুষের সংসারে মন ভরে? বিয়ের 1 বছরেই তো বাচ্চা নিতে হয়। আম্মা, আপনার ছেলেই তো বললো বাচ্চার নাম যেন 2 বছরেও না তুলি। 2 বছর করে যে আরো কত বছর পার করলা, সেটা কি আমার ছেলে দোষ? আল্লাহ আমার গর্ভে সন্তান না দিলে আমি কি করতে পারি আম্মা? তর্ক করবা না। তর্ক না করে আর কতকাল থাকবো? আমি বলি নাই ডাক্তার দেখাতে, আপনার ছেলে পাত্তাই দিল না, আপনিও কোনো গুরুত্ব দিলেন না। আমার ছেলে কেন যাবে ডাক্তারের কাছে? সমস্যা তোমার, তোমার গর্ভে বাচ্চা আসে না, তাহলে আমার ছেলে কেন যাবে ডাক্তারের কাছে? আম্মা, আপনি এই যুগে এসেও অবুঝের মতো কথা বললেন। এই, আমারে যুগের দোহাই দিবা না। এখন তো স্বামী হাত থেকে ছুটছে, কি করবা করো। রাবেয়া প্রস্থান করলেন। এমনভাবে কথাগুলো বললেন যেন সব দোষ আনিকার। বাচ্চা না হওয়া নিয়ে ঠিক কয়েক মাস আগেও চিন্তা থাকলেও এখন আর চিন্তা আফসোস কিছুই করে না। বরং সময়ের সাথে সাথে মনে হচ্ছে বাচ্চা না হয়ে সে বেঁচেই গেছে। এই অসভ্য বর্বর লোকটা নিশ্চয়ই নিজের বাচ্চাকেও ছাড়ত না। একটা অসুস্থ পরিবেশে বেড়ে উঠত কোমল শিশুটি। যা হবার হবে, যা হবার দেখা যাবে। রাশেদ ইদানিং রাতে বাড়ি ফেরে না। সৈয়দ ইসমাইল কি করবেন নিজেই ভেবে পাচ্ছেন না। তিনি সবার সালিশ বৈঠকে যান। এলাকার সম্মানীয় ব্যক্তি তিনি, অথচ তার ঘরেই চলছে নিন্দনীয় কাজ কারবার। এসব শুনলে কি মানুষ হাসবে না? অবশ্যই হাসবে, উপহাস করবে। যেদিন আনিকাকে মেরে হসপিটাল পাঠিয়েছিল, সেদিনই এলাকার লোক নানান কথা তুলেছে, নানা সমালোচনা হয়েছে। তার একমাত্র ছেলে যেন এক টুকরো নরক, নিজের মেয়ে জামাইকে একবেলা আদর আপ্যায়নে খাওয়াতে পারেননি। কত রাত কেটে গেছে এই ছেলের চিন্তায়, শান্তিতে ঘুমোতে পারেন না। ব্যবসায় যাও হাত লাগিয়েছিল, ইদানিং তাও ছেড়ে দিয়েছে। অথচ টাকা টাকা করে নিয়মিত ঝগড়া করছে। বয়স তো বেড়েছে, আর কত কাল কুলাঙ্গারটার এসব সহ্য করবেন? ছেলেটাকে এতটা উগ্র আচরণের মূল কারণ তার মা। মায়ের আশকারায় ছেলেটা ছোট থেকেই অন্যায় কাজে প্রশ্রয় পেয়েছে, সাহস পেয়েছে। সব মিলিয়ে এখন তার অন্যায় সহ্যের বাইরে চলে গেছে। যে ছেলে মায়ের কথায় চোখের পলক ফেলতো, সেই ছেলে এখন মায়ের কথা এক কানে ঢোকায় তো আরেক কান দিয়ে বের করে। রাতের খাবার খেয়ে চুপচাপ শুয়ে আছে আনিকা, তার পাশেই শুয়ে আছে রাশেদ। এক বিছানায় থাকলেও মনের দিক থেকে বিশাল দূরত্বে তারা। কাঁদতে কাঁদতে আনিকার চোখের পানিও ফুরে এসেছে। যে ছেলেটাকে ভালোবেসে গৃহত্যাগ করেছে, সেই ছেলেটাই আজকাল তাকে তালাক দেওয়ার হুমকি দেয়। ভালোবাসা এত তাড়াতাড়ি ফুরিয়ে যায়?
কাকে ভালোবাসলো আনিকা? জীবনের হিসাব কষলে মনে হয় জীবনটা তার ভুলে ভরা। আবার পড়াশোনা শুরু করবে, আবার সাজাবে, কিন্তু জীবনটা, কিন্তু কোথা থেকে কি যে শুরু করবে? ওই শোন, রাশেদ আচমকা হ্যাচকা টেনে কাছে আনলো আনিকাকে। মেয়েটা ভয় পায়। শারীরিক মেলামেশা ইদানিং তাদের হয় না বললেই চলে। যতবার রাশেদ তার কাছে এসেছে তাকে মারতেই এসেছে। ছাড়েন আমারে, এত দামাক কিসের? ছাড়েন, আপনার ছোঁয়া আমার বিষের মতো লাগে। নতুন নাগর জুটছে নাকি? ছি, লজ্জা লাগে না? সবাইকে কি নিজের মতো ভাবেন? কথা কম বল। ওর ননদরে ফোন লাগা। কেন? 20,000 টাকা দিতে বল। তুই বললে এমনি টাকা বের হবে। আপনি ভাবলেন কি করে আমি রুমুর কাছে টাকা চাইবো? চাইবি না কেন? উজ্জ্বল যে পরিমাণ ইনকাম করতেছে তোর ধারণা আছে? সে তার পরিশ্রম সততা দিয়ে ইনকাম করতেছে। আপনার জুয়া খেলার জন্য আমি তার কাছে টাকা চাইবো? ভুল ভাবলেন। আচমকা আনিকার চুল টেনে ধরল রাশেদ। টনটনে ব্যথায় দাঁত মুখ খিঁচে রইল মেয়েটি। তোরে তালাক দিব। বেশি গ্যাঞ্জাম করলে আজ রাতেই দিব। দেন, তালাক দেন, ভয় পাই না আমি। কি পাস না? ভয় পাই না। দৃঢ় কণ্ঠে বলল আনিকা। রাশেদ যেন আরও রেগে যায়, টেনে ধরে মেয়েটার চুল। যে স্বামীর হাতে ভালোবাসার ছোঁয়া ছিল, আজকাল সেই স্বামীর হাতে যন্ত্রণার ছোঁয়া। কি নাগর পাইছিস নতুন? নাগর পেয়েছিস? তোর গলার আওয়াজ এত ধারালো হইল। চুল ছাড়েন, অনেক সহ্য করছি, আর না। কি করবি তুই? পুলিশের কাছে যাব। রাশেদ হো হো শব্দে হেসে উঠল। তাদের কুৎসিত হাসিতে গায়ে কাঁটা তুলল আনিকার। মেয়েটা এবার ভয় পেল। এই ভয়ার্ত চাহনিটা ঠিকই ধরে ফেলল রাশেদ। পুলিশ তোর নতুন নাগর নাকি? শেষোক্ত কথাটি বলেই আনিকাকে বিছানা থেকে ছুঁড়ে ফেলে দিল নিচে। আনিকা উঠে বসার আগেই মাটির বড় ফুলদানিটা ছুঁড়ে ফেলল তার মাথায়। নিস্তব্ধতা কাটিয়ে ফুলদানি ভাঙার শব্দ চারিদিকে ছড়িয়ে পড়ল। চিনচিন ব্যথায় দ্রুত মাথায় হাত রাখল আনিকা। রক্তে ভেসে যাচ্ছে কপাল। এই রক্তাক্ত শরীর দেখে রাশেদের মায়া হয় না, বরং একে একে গালি ছুটতে থাকে। আনিকাও আর সহ্য করতে পারে না। ছোট টেবিলে থাকা কাচের গ্লাস দিয়ে মাথায় বাড়ি মারল রাশেদের। আনিকা এমন কাজ করতে পারবে স্বপ্নেও ভাবেনি রাশেদ। তার মাথা না ফাটলেও প্রচণ্ড ব্যথা পেয়েছে। উজ্জ্বল আজ ভীষণ ব্যস্ত। তার রেস্টুরেন্টটা সম্পূর্ণ আবারও সাজানো হয়েছে। বাড়ি ঘর সব পরিষ্কার পরিচ্ছন্নের কাজ চলছে। তার বন্ধু দেশে আসবে। উজ্জ্বলের পাশাপাশি রুমুও ভীষণ আগ্রহের সহিত কাজ করছে, কিন্তু তার কাজের গতি থেমে যায় আনিকার সহিত কথা বলে। রাশেদ যে দিনকে দিন তার অত্যাচার বাড়িয়ে দিচ্ছে, এসব আর মানা যাচ্ছে না। এর একটা সমাধান দরকার। সারা দিন কাজ শেষে ক্লান্ত দেহ টেনে বিছানায় শুলো। উজ্জ্বল রুমু এসে বসলো তার পাশেই। উজ্জ্বল, আপনার সাথে কথা আছে। বল। আনিকা ভাবির কিছু একটা করা উচিত। রাশেদ জানোয়ারটা তাকে গতকালও মেরেছে। কি করবি তুই? তুই নিজেই তো মার খাবি। আমি একা তো পারবো না, আপনিও আমার সাথে থাকবেন। আজকাল নাকি তালাক দেবে বলে হুমকি দেয়। তো দিচ্ছে না কেন? মেয়েটা অন্তত বেঁচে যায়। আমিও তাই চাই। সেসব পরে হবে। সারাদিন অনেক কাজ করেছিস, এখন রেস্ট কর। আপনার বন্ধুরা কখন আসবে? ঢাকায় এসে তো পৌঁছে গেছে, কালকে এখানে আসবে। উজ্জ্বল হঠাৎ চুপসে গেল। কিছু বলবে করেও বলার সাহস পায় না। রুমু তার চোরা চাহনিটা ঠিকই ধরে ফেলে। উজ্জ্বল, আপনি কি কিছু বলবেন? মানে রুমু, তোর ভাই একটা মেয়ের সাথে অবাধে মেলামেশা করছে, তাকে নাকি বিয়ে করবে। কে সেই মেয়ে? মেয়েটার নাম ময়না ডিভোর্সি। তবে ওই মেয়ের কাছেই চলেন। মেয়েটাকে বুঝিয়ে বললে নিশ্চয়ই রাশেদের সঙ্গ ছাড়বে। লাভ নেই, মেয়েটা সব জানে। কি বেয়াদ্দপ মেয়ে রে বাবা, হাতে ধরে নিজের বিপদ ডাকছে। এসব মেয়েকে বলেও লাভ নেই রুমু। জেনে শুনে যখন এমন করেছে, নিশ্চয়ই আমাদের কথা শুনবে না। তা ঠিক। রুমু উঠে দাঁড়ালো। কিছু ভেবে ফিরে আসলো পুনরায়। ফল কাটার ছুরিটা নিয়ে বসলো উজ্জ্বলের পাশে। কিরে, ছুরি আনলি কেন? আনিকা ভাবির সংসার তছনছের পেছনে মূল কারণ বিয়ের এত বছরেও বাচ্চা না নেয়া। এতে নাকি রাশেদ ভাই বিগড়ে গেছে, সংসারে মন হারিয়েছে। তোর ভাই কি বিয়ের আগে খুব ভালো ছিল? কথা শেষ করতে দিন। বল। পাশের বাসার চাচি এটাই বলল। আজ আমাকে পরামর্শ দিয়ে গেল এই বছরেই যেন বাচ্চা নিয়ে ফেলি, তা না হলে আপনিও সংসারে মন হারাবেন। রুমু আচমকাই উজ্জ্বলের গলায় ধারালো ছুরিটা চেপে ধরল।
উজ্জ্বল হাসবে নাকি কাঁদবে তার প্রতিক্রিয়া বোঝাতে ব্যর্থ। তুই দেখি আজকাল পাড়া প্রতিবেশীর কথা খুব শুনিস। আজ শেষবারের মতো দেখিয়ে যাচ্ছি, শুধু আমার ভালোবাসায় আঘাত দেন, গলা কেটে ফেলবো, মাইন্ড ইট। ওকে ওকে, সেম টু ইউ। ওকে, বাচ্চা কি নিব? আগে বাচ্চা বানান কর, তারপর সিদ্ধান্ত নিচ্ছি। উর্মি আপা, বাচ্চা নাও না কেন? তুইও তো দেখি মুরব্বীদের মতো কথা শিখেছিস। তো আমি কি মুরব্বী না? তোমার একমাত্র ভাইয়ের একমাত্র বউ তোমার ভাবি। আমি কিন্তু মুরব্বীদের কাতারে পড়ি, বুঝলে? রুমুর কথায় গাল টেনে দিল উর্মি। বাবার বাড়িতে উর্মির আসা হয়েছে বেশ কয়েক মাস পর। উজ্জ্বলের রেস্টুরেন্ট ওপেনিংয়ের দিনে আর আসা হয়নি, কেননা তামিমের অফিসের কাজের জন্য বের হওয়ার সুযোগ পায়নি। এই বাড়িতে এসে যা বুঝল, বর্তমান মধ্যমণি হলো রুমু। এই মেয়েটা সারা বাড়ি দাপিয়ে বেড়াচ্ছে, যে কাজটা আগে উর্মি করত। আসার পর আনিকার সাংসারিক অবস্থা শুনে উর্মি নিজেই বাক্যহারা। সাদাসিধা মেয়েটার কপালে এমন একটা জানোয়ার জুটল। রাশেদ ভাই ছোট থেকেই কুমার প্রকৃতির ছিল। চাচা যান যাও শাসনে রাখতো, কিন্তু চাচি আম্মার জন্য তাও হতো না। আদরের ছেলেকে কেউ কিছু বললেই রেগে মেগে এক শেষ অবস্থা করতো। এখন তো আম্মার কথাই শুনে না, আমাকে পাত্তা দেয় না। আনিকার কি হবে? মেয়েটার তো বাপের বাড়ির দিক দিয়েও কেউ নেই। জানি না কি হবে, আব্বার সাথে এই ব্যাপারে কথা বলতে হবে। গরম গরম নকশি পিঠা ভেজে তুলল উর্মি। শিরায় ঢালার সাথে সাথে পিঠাগুলো কেমন রসে মাখো মাখো অবস্থা। রুমু তৃপ্তির সহিত তাকিয়ে রইল নতুন অতিথির জন্য। যে কত প্রকার পিঠের আয়োজন হয়েছে তা বলে বোঝানো যাবে না। রান্নার কাজ শেষ হয়েছে কিছুক্ষণ আগেই। দুপুর পেরিয়ে গেছে। রোদেরা পাতার ফাঁকে ঝিলিক দিয়ে রান্নাঘরের জানালা ছুঁয়েছে। রুমু এগিয়ে গেল নিজ কক্ষে। উজ্জ্বল এসেছে, আওয়াজ পাওয়া গেছে। উজ্জ্বল, আপনার বন্ধুরা কত দূর? আরে বলিস না, ওরা নাকি গুগলে দেখে আসতে গিয়ে রাস্তা হারিয়ে ফেলেছে। এখন ফোনে বলে দিয়েছি শর্টকাটে চলে আসবে। উজ্জ্বল আপাত মস্তক তাকালো রুমুর পানে। মেয়েটা আজ শাড়ি পরেছে, হালকা সাজে দুর্দান্ত দেখতে লাগছে মেয়েটাকে। গায়ের টি শার্টটা খুলতে খুলতে উজ্জ্বল বলে, শাড়িটা তো আমি দিইনি, কোথায় পেলি? উর্মি আপা এনেছে। আমাকে কেমন লাগছে? লাল মরিচের মতো লাগছে। কি, এটা কেমন কথা? সত্যি কথা, চিকনা চাকনা শরীরটায় লাল শাড়ি জড়িয়েছিস, তোকে আসলে লাল মরিচের মতোই লাগছে। লাল মরিচের ঝাল নেবেন না উজ্জ্বল ভাই? উজ্জ্বল ভাই শব্দটা শুনেই ধমকে উঠল। অপকে তোর ভাই? তাছাড়া এই মরিচে ঝাল নেই, মিষ্টি মিষ্টি। রুমুর ঠোঁট বাঁকালো, এগিয়ে এসে কামড় বসালো উজ্জ্বলের বুকে। সে বুঝিয়ে দিতে চাইল তার ঝাল, কিন্তু উজ্জ্বল কি কম যায়? রুমুকে সরিয়ে দেওয়ার পরিবর্তে আরও কাছে টেনে নেয় এবং কামড়ে দেয় রুমুর ঘাড়ে। উজ্জ্বলের আক্রমণে রুমু ভড়কে যায়। নিজেকে ছাড়াতে নিলেও ছাড়া পায় না। রুমু ব্যথায় দাঁত খিচে বলে, ওরে রক্তচোষা বাদর, ছাড় আমাকে। চুমু চুমু রেখে কামড়াকামড়ি করছো কেন? উজ্জ্বল ছাড়েন, শাড়ি এলোমেলো হচ্ছে, আমার সাজ। চুপ, কার জন্য সাজলি? আমার জন্য না। আমি এলোমেলো করছি, আর কেউ তো করেনি। আঁচল আটকে থাকার জন্য কাঁধে লাগানো সেফটিপিনটা উজ্জ্বল খুলে দিল। মুহূর্তে ঝরঝরিয়ে জর্জেট শাড়িটা মেঝেতে পতিত হলো। রুমু উজ্জ্বলকে ছেড়ে নিজেকে আড়াল করতে চাইল, কিন্তু তা কি আর হয়? প্রেমময় প্রহরটা যে উজ্জ্বল কিছুতেই হাতছাড়া করবে না। যখনই রুমুর দুই ঠোঁট নিজের আয়ত্তে আনলো, তখনই বাড়ির উঠোনেই বেজে উঠল গাড়ির হর্ন। উজ্জ্বল অতি সত্বর দূরে সরল এবং রুমুর হাতে পুড়ে দিল আঁচলের অংশটুকু। রুমুর ঠোঁট টিপে হেসে বলে, আমি জানতাম এমনটাই হবে। আমিও জানতাম, যখনই একটু মুড়ে আসি তখনই। যাই হোক, শাড়ি ঠিক করে আয়। বেশ কয়েক বছর পর ইটালির কুয়োর ব্যাংকটা এবার দেশে ফিরেছে। সময় সুযোগ কোনোটাই এত ব্যস্ত জীবন হয়ে উঠেছে। না আসবে করেও যখন আশা হচ্ছে না, ব্যস্ততা ক্রমশ ঘিরে ধরেছে। তাই ব্যস্ততাকে বুড়ো আঙুল দেখিয়ে প্লেনের টিকিট কেটে এনে নিজের স্ত্রীকে সারপ্রাইজ দিল। এই তো এবার যাচ্ছে তারা বাংলাদেশ। আরশাদের স্ত্রী খুশবু এমন সংবাদ দেখে খুশির তালে মূর্ছা যায় অবস্থা। কত বছর পর ফিরছে নিজ দেশে। আরশাদের পুরো নাম আরশার ইহসান। তার জন্ম থাকা সবটাই ইটালিতে। ইটালির বাতাসে বেড়ে ওঠা ছেলেটা নিশ্চয়ই বিয়ে করবে ইটালির স্থানীয় কোনো মেয়েকে।
কিন্তু না, এই ছেলে ভালোবেসে ফেলল অতি সাধারণ বাঙালি এক মেয়েকে। এই মেয়েকে পাওয়া কি এতই সহজ ছিল? আরশাদ ঈশান নাকে দড়ি দিয়ে ঘুরছে, পথ হারিয়েছে, ভ্রমে পড়েছে, সব পেরিয়ে খুঁজে পেল তার ফ্লুজলিকে। এখন আবার হয়তো ভাবছেন ফ্লুজলিকে, সেই খুশবুই হলো আরশাদের ফ্লুজলি। আশেপাশে বৃহৎ গাছপালা এবং ফুল গাছে সুসজ্জিত মাঝ উঠানে গাড়ি থামালো আরশাদ। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।